সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি। ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধুর বাসভবন, শেখ মুজিবের বাসভবন, এটা নিয়ে আমরা আমাদের দলের পক্ষ থেকে আলাদা একটা বার্তা বিবৃতি আমরা বিয়ার করব। এটা হলো আমাদের একটা আমরা ভাবছি কি ভাবে এটা বলা যায়। আমি সিম্পলি বলি, দেখেন, আমাদের বাংলাদেশের এই জন্ম, যদি এইভাবে বলা হয়, বাংলাদেশের জন্ম দিয়েছে ধানমন্ডি ৩২। ঠিক আছে, মানে সিম্পলি এই শব্দ, ইয়েস অর নো? অবভিয়াসলি ৩২। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করলেন আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান দাবি করছেন বাংলাদেশে জন্ম দিয়েছে ধানমন্ডি ৩২, অর্থাৎ বঙ্গবন্ধুর বাড়ি থেকেই বাংলাদেশের জন্ম হয়েছে। আমরা যদি আমাদের ভৌগোলিক জ্ঞানকে কাজে লাগাই তাহলে দেখব এই বাড়িটি হচ্ছে বাংলাদেশেরই একটি ছোট্ট অংশ। এই ছোট্ট অংশ কিভাবে বাংলাদেশকে জন্ম দেয় তা আমার ভৌগোলিক জ্ঞানে কিন্তু আমি বুঝতে পারিনি। তবে প্রতীকী অর্থে যদি বলা হয় যে বাংলাদেশ জন্মের যে ঘোষণা সেটি দেয়া হয়েছিল এই বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি থেকে, তাহলে তারেক রহমানের যে দাবি সেটির একটি যৌক্তিকতা রয়েছে। কিন্তু আসলে কি এই বাড়ি থেকে বাংলাদেশের জন্ম হয়েছিল কিংবা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল? এ প্রসঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি বলছেন, আসুন তা আমরা একটু শুনে আসি। ২৫শে মার্চ রাতে তাজউদ্দিন আহমেদ স্বাধীনতার ঘোষণার একটি খসড়াপত্র নিয়ে গেলেও শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিতে অস্বীকৃতি জানায়। বরং তাজউদ্দিন সাহেবকে শেখ মুজিব বলে যে এটি যদি সে ঘোষণা করে তাহলে তার বিরুদ্ধে কি কেস হতে পারে? রাষ্ট্রদ্রোহিতার কেস হতে পারে। এবং এই অজুহাত দেখিয়ে শেখ মুজিব তো ঘোষণা দিতে অস্বীকার করলই, বরং তাজউদ্দিন আহমেদ সাহেবকে বলল যে নাকে তেল দিয়ে ঘুমাও। পরের দিন আমি ২৭ তারিখে হরতাল ডেকেছি, নাকে তেল দিয়ে ঘুমাও। আর স্বাধীনতার ঘোষণার পরিবর্তে শেখ মুজিব ২৫শে মার্চ রাত্রে নিজেই স্বেচ্ছায় পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করল। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তারেক রহমান যার উদ্ধৃতি দিয়ে কথা বলছেন তিনি হচ্ছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কন্যা শারমিন আহমেদের কথা। তো এই প্রসঙ্গে শারমিন আহমেদ কি বলছেন, আসুন তা আমরা একটু শুনে আসি। বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদকে কোনো নির্দেশনাই তো দিয়ে গেলেন না ওই রাতে। তো উনি ঠিক শেখ হাসিনা, উনি যেমন ওনার নেতা কর্মীকে ফেলে ওনার পরিবারকে নিরাপদ স্থানে রেখে উনি পালিয়ে গেলেন, অনেকটা কিন্তু শেখ মুজিবুর রহমান একই কাজ করলেন। উনি না সবচেয়ে আস্থাবান তাজউদ্দিন আহমেদ কি বললেন, মানে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো, পরশু দিন হরতাল ডেকেছি। এবং আপনি এখনও রিসার্চ করে দেখেন ওই সময় তো হরতালে পোস্টারগুলিও তো বের হয়েছিল। এমন না যে পোস্টারও বের হয়েছে যে যখন আমরা জানছি যে ক্র্যাকডাউন হবে, অলরেডি দ্য ইনফরমেশন হ্যাজ বিন লিকড। তো এর প্রেক্ষিতে যেটা ইমরান খানও বলেছিলেন যে উনিও শুনেছেন যে ওই ২৫শে মার্চ যখন ওনার ক্রিকেট টিম নিয়ে উনি পশ্চিম পাকিস্তানে যাচ্ছেন, যে জেনারেলরা বলছে যে অলরেডি আমরা আরম্ভ করে দিচ্ছি আমাদের গণহত্যার আমাদের প্ল্যান। তো ওই অবস্থায় উনি তো সবই জানতেন। উনি যে নেতাদেরকে কর্মীদেরকে মৃত্যু মুখে যার যা আছে লাঠি সোটা নিয়ে, কিন্তু কোনো নির্দিষ্ট তো কিছু বলেনি। উনি তো বলেন নাই তোমার সরকার গঠন করো, উনি তো স্বাধীনতার ঘোষণাটুকুও দিলেন না। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমজনতার সাধারণ সম্পাদক যা বলছেন তা কিন্তু তাজউদ্দিন আহমেদের কন্যার কথার সাথে একেবারেই সঙ্গতিপূর্ণ নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বাধীনতা প্রসঙ্গে শারমিন আহমেদের উদ্ধৃতি দিয়ে যে কথাটি বলেছেন সে প্রসঙ্গে তিনি
আর কি কি তথ্য ও যুক্তি উপস্থাপন করেছেন প্রিয় দর্শক, আসুন আমরা তা একটু দেখে আসি। আমি ওই দিন একটি কথা বলেছিলাম যে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেয়নি, কোনোদিনই শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেয়নি। আজকে আমি আবারও কথাটি বলছি এবং এটার সাথে আমি যোগ করতে চাচ্ছি যে শেখ মুজিব কোনোদিন বাংলাদেশের ঘোষণা দিবে এমন কথা শেখ মুজিব নিজে কোনোদিন চিন্তাও করে নাই। কারণ সেদিন আমি বলেছিলাম যে শেখ মুজিব যদি স্বাধীনতার ঘোষণাই করত তাহলে কেন সে ইয়াহিয়া খানের সাথে ইন্টারকনে পরপর 5 দিন মিটিং করলো? কারণ স্বাধীন দেশের একজন নেতার অন্য একটি দেশের নেতার সাথে এভাবে দর কষাকষি করার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। কাজেই আজকে আসুন আমরা দেখি শেখ মুজিব নিজেই কিভাবে চায়নি বাংলাদেশের স্বাধীনতা, অর্থাৎ সে কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা বলতেই চায়নি। আপনারা যদি স্ক্রিনের দিকে একটু দেখেন এবং ভালো করে nobody can stop it. Autonomy of East Pakistan? Nobody can stop it. Autonomy? Oh, definitely. I want to live like a free citizen of a free country. You mean independence? That I don't mean. You mean independence? That I don't mean. You mean independence? That I don't mean. থ্যাংক ইউ স্যার। সুধীবৃন্দ, এই যে ছোট্ট সংক্ষিপ্ত ভিডিওটি, এটি ফ্রেঞ্চ টিভি এই সাক্ষাৎকারটি নিয়েছিল শেখ মুজিবের। এটি শেখ মুজিব যখন 25শে মার্চ রাত্রে গ্রেফতার হলো পাকিস্তানিদের হাতে, তখন 26শে মার্চ 1971 সালে তারা এটি প্রকাশ করে এই ভিডিওটি। এই ভিডিওটাতে আমরা কি দেখলাম? শেখ মুজিবের নিজের ভাষায়, নিজের গলায়, ও অটোনমি, নোবডি ক্যান স্টপ মাই অটোনমি। তার মানে অল হিজ লাইফ হি ফট ফর অটোনমি। যেই 6 দফা সে বলেছিল, সেই 6 দফার কথা সেই বলল যে তার 6 দফা কেউ বন্ধ করতে পারবে না। আপনারা নিজের কানেই শুনলেন যে সাংবাদিক তাকে জিজ্ঞেস করছে, সে বলছে আমি একটি স্বাধীন মানুষের মতন বাঁচতে চাই। সাংবাদিক তাকে জিজ্ঞেস করছে তাহলে কি তুমি ইন্ডিপেন্ডেন্স বলছো? সে কি উত্তর দিল? দ্যাট আই ডোন্ট মিন। অর্থাৎ সে স্বাধীনতা, স্বাধীন সার্বভৌম স্বাধীনতা, সার্বভৌম বাংলাদেশ, এটি উনি মিন করেন নাই। প্রিয় দর্শক, আপনারা দেখলেন তারেক জিয়া কি বলেছেন। এই তারেক জিয়ার বক্তব্য এবং আমজনতার তারেক রহমানের বক্তব্যের আলোকে এবার আসুন আমরা তৎকালীন সময়ের যে প্রেক্ষাপট সেটি একটু বিশ্লেষণ করে আসি। 1971 সালের মার্চ মাসের 3 তারিখে যে অ্যাসেম্বলি ডাকা হয়েছিল সেটি স্থগিত করার পর পূর্ব পাকিস্তানের অবস্থা খুবই উত্তাল হয়ে ওঠে। এই প্রেক্ষিতে যেমনটি তারেক জিয়া বলেছেন, হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি দীর্ঘমেয়াদী বৈঠক অনুষ্ঠিত হয়। পরপর বেশ কদিন সেই বৈঠকটি চলে। এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে অ্যাসেম্বলি কল করে সেটিকে স্থগিত করা হয়েছে, সেখানে কিন্তু সংসদ বাতিল করা হয়নি কিংবা নির্বাচন বাতিল করা হয়নি। তার মানে আজ হোক কাল হোক 2 দিন পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই কিন্তু সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন। হয়তো সেক্ষেত্রে কিছু শর্ত আরোপ হলেও হতে পারত। যদি সেই নির্বাচন বাতিলও করা হতো তাহলেও কোনো সমস্যা ছিল না। যখনই সেই নির্বাচন অনুষ্ঠিত হতো তখনই আওয়ামী লীগ সেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করত। সুতরাং পাকিস্তানি শাসক গোষ্ঠীর হয়তো বিকল্প কোনো উপায় ছিল না, তাদেরকে আজ হোক কাল হোক রাষ্ট্র ক্ষমতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে হস্তান্তর করতেই হতো। এখন প্রশ্ন হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে কেন তিনি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যাবেন? কেন তিনি পাকিস্তানের একটি অংশকে বিচ্ছিন্ন করে তার প্রধানমন্ত্রী হতে চাইবেন? এদিক থেকে বঙ্গবন্ধুর অবস্থান শতভাগ সঠিক ছিল বলে আমি মনে করি। একজন মানুষ যদি হঠকারিতা না করে তাহলে তিনি কখনোই চাইবেন না যেখানে তার সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রয়েছে সেটাকে ত্যাগ করে তিনি একটি মাত্র প্রদেশের প্রধানমন্ত্রী হবেন। আমরা যদি এই বাস্তবতা মেনে নেই তাহলে দেখব বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা করার কোনো প্রয়োজনীয়তা ছিল না। সুতরাং
তিনি কোনো ভুল করেননি। যারা তাকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য তাগাদা দিচ্ছিল, তিনি সেটাকে মনে করেছিলেন এক ধরনের বিচ্ছিন্নতাবাদী প্রক্রিয়া। তিনি সেই প্রক্রিয়ার সাথে নিজেকে জড়িত করেননি, কেননা তিনি জানতেন এদেশের সাধারণ মানুষ বারবার নির্বাচনে তাকেই জয়ী করবে, সুতরাং তার কোনো চূড়া পথ দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। এখন আসুন, আমজনতার তারেক রহমান ধানমন্ডির 32 নম্বর থেকে বাংলাদেশ জন্মের যে তত্ত্ব আবিষ্কার করলেন, তার বিপরীতে কি বাস্তবতা আমরা লক্ষ্য করছি। আমরা লক্ষ্য করছি এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল চট্টগ্রাম থেকে। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এই স্বাধীনতার ঘোষণা হয়। আর স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছিল মেহেরপুরে। তাহলে বাংলাদেশ জন্মের প্রধান যে দুটি ঘটনা, তার একটি ঘটেছে চট্টগ্রামে এবং অপরটি ঘটেছে মেহেরপুরে। অথচ তারেক রহমান দাবি করছেন এই 32 নম্বর থেকে বাংলাদেশের জন্ম হয়েছে। হ্যাঁ, তারেক রহমানের মতো অনেকেই এমনটি মনে করেন। এই মনে করার কারণ হচ্ছে এক ধরনের অপপ্রচার এবং এক ধরনের বয়ান তৈরি করা, যে বয়ানের মধ্য দিয়ে এদেশের কিছু কিছু মানুষ মনে করেন 32 নম্বর থেকে বাংলাদেশের জন্ম হয়েছে, অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বাংলাদেশের জন্ম দিয়েছেন, অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি স্বাধীন দেশ দিয়েছেন। এই যে মিথ্যা বয়ান, এই মিথ্যা বয়ান থেকে এটি প্রমাণিত হয় বঙ্গবন্ধু অথবা তার কোনো সহচর কিংবা আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশ জন্মের যে স্থানটি, সেটিকে আত্মসাৎ করে ধানমন্ডিতে নিয়ে যাওয়া হয়েছে। চট্টগ্রাম এবং মেহেরপুরকে সরিয়ে দিয়ে সেখানে প্রতিস্থাপন করা হয়েছে ধানমন্ডির 32 নম্বরকে। এই ধরনের আত্মসাৎ প্রক্রিয়াকে নিশ্চয়ই কোনো বিবেক সম্পন্ন মানুষ সমর্থন করতে পারে না। প্রিয় দর্শক, তাহলে আমাদের সামনে সত্যটি কি দাঁড়ালো? সত্যটি দাঁড়ালো বাংলাদেশের যদি জন্ম হয়ে থাকে সেটি হয়েছে চট্টগ্রাম এবং মেহেরপুর থেকে, সেটি কোনোভাবেই ধানমন্ডির 32 নম্বর থেকে নয়। তাহলে আমজনতার তারেক রহমান যে দাবি করছেন সেটি একটি অসত্য দাবি। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে দাবিটি করেছেন সেটি কতটা সত্য বা মিথ্যা, তা বিবেচনার দায়িত্ব আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।